সারা পৃথিবীর মতো বাংলাদেশও খুবই চিন্তায় ছিল, বলা যায় যে দুশ্চিন্তায় ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে শেষ পর্যন্ত গিয়ে কত শুল্ক আরোপ করবে। তো এরকম একটা জায়গাতে এখন যখন একটু কথা বলছি, তখন বাংলাদেশ একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের উপরে 20% শুল্ক আরোপ করা হয়েছে এবং এটা স্বস্তিদায়ক বলা হচ্ছে, এটা প্রতিযোগিতায় টিকে থাকার মতো বলা হচ্ছে। তার কারণ বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে, সেটা ভিয়েতনাম বলেন, ভারত বলেন, তাদের সঙ্গে বাংলাদেশের টিকে থাকতে খুব বেশি সমস্যা হবে না। এই শুল্ক যদি আরও কম হতো, বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল, বাংলাদেশের প্রত্যাশা ছিল আরও কম হবে, কিন্তু সেটা হয়নি। 20% এসে থেকেছে, কিন্তু সেটাও ভালো। কারণ ভারত, এত ভালো সম্পর্ক, এত কিছু বলা হয়, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু ভারতের উপরে 25%, বাংলাদেশের চেয়ে 5% বেশি শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনাম, আমাদের ব্যবসায়ীরা তো ভিয়েতনাম নিয়ে একেবারে হইচই ফেলে দিল যে ভিয়েতনাম 20%, কিন্তু ভিয়েতনামের রপ্তানির আমাদের ব্যবসায়ীরা ভালো জানেন, আমি অত ভালো জানি না। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে যে রপ্তানি করে তার বড় একটা অংশ, বিশাল একটা অংশ চীন থেকে ভিয়েতনামে আসে, ভিয়েতনাম সেটাকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এবং এই যে ট্রান্সশিপমেন্ট, এটার উপরে 40% শুল্ক। ভিয়েতনামের নিজস্ব প্রোডাকশন যেগুলো, সেগুলো 20%, বাংলাদেশেরও 20%। বাংলাদেশের পুরোটাই নিজস্ব, ট্রান্সশিপমেন্টের ব্যাপার নাই, কিন্তু ভিয়েতনামের আছে 40%। তার মানে বাংলাদেশের চেয়ে, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে। তো এই যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে নেগোসিয়েশনসটা হলো, দর কষাকষিটা হলো, এটা নিয়ে আমাদের গণমাধ্যমে আমাদের ব্যবসায়ীরা, আমাদের অর্থনীতিবিদরা অনেক কথা বললেন। তার মধ্যে কয়েকটা কথা আমার কাছে খুবই অবাক লাগলো। যে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন সম্ভবত ডক্টর জাহিদ, তিনি, আমি তাকে অপছন্দ করি না, তাকে পছন্দ করি, তার কথাকে গুরুত্ব দিয়ে নেই। কিন্তু তার একটা কথা একদিন দেখলাম, তিনি বলছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে, তিনি বাংলাদেশ টিম যে নেগোসিয়েশন করছে সেই নেগোসিয়েশন টিমের সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুললেন, যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুললেন। আমি খুবই অবাক হলাম যে এই টিমটা সম্পর্কে তার আসলে কোনো ধারণা নেই। কিছু ধারণা নিয়ে কথা বললে ভালো হতো। তো আরেকটা জায়গাতে যে সমালোচনাকে আমি খারাপভাবে দেখি না। ডক্টর জাহিদ বলেন, ডক্টর দেবপ্রিয় বলেন, ব্যবসায়ী একে আজাদ বলেন, যে কেউ সমালোচনা করতে পারেন সরকারের। আমি এখন সরকারের সঙ্গে আছি দেখে সরকারের সমালোচনা করলে আমি মন খারাপ করব বা অন্য কিছু বলবো, মোটেই সেরকম নয়। আমি সবসময় সমালোচনাকে স্বাগত জানাই, এখনও সমালোচনাকে স্বাগতই জানাচ্ছি। সমালোচনা করেন, কিন্তু একজন বিশেষজ্ঞ যখন কথা বলেন, তার কথায় সেই বিশেষজ্ঞের একটু জানা বোঝার প্রতিফলন থাকলে আমরা উপকৃত হই। সেই জায়গা থেকে আমি ডক্টর জাহিদের প্রসঙ্গটা বললাম। এই দর কষাকষির জায়গাটা নিয়ে সবচেয়ে বড়োভাবে বাংলাদেশকে অভিযুক্ত করা হলো, সরকারকে যে জায়গাটাতে অভিযুক্ত করা হলো, সেটা হয়তো আগামী দিনেও করা হবে। আমি খুব সংক্ষেপে শুধুমাত্র দু একটা কথা বলছি, কোনো জবাব নয়। সরকারের জায়গা থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো জবাব দেবেন। আমি যেহেতু সাংবাদিক, এখন সাময়িকভাবে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, ওয়াশিংটনে অবস্থান করছি, এবং এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, তার সঙ্গে একেবারে সামনে থেকে দেখেছি। এতদিন সাংবাদিক হিসেবে টেবিলের একপাশ থেকে দেখেছি, এখন সরকারের অংশ হিসেবে এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আলোচনা, এই আলোচনায় টেবিলের অপর পাশ থেকে সরাসরি দেখার সুযোগ হলো, অংশ নেওয়ার সুযোগ হলো। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। যে কথাটা বলা হলো, সরকার গোপন চুক্তি করেছে, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে কেন চুক্তি করছে, গোপনে কেন আলোচনা করছে, প্রকাশ কেন করছে না, এটা খুব সাধারণ একটা ব্যাপার। কেন এই ব্যাপারটা এত জটিল করে উপস্থাপন করা হলো আমি বুঝলাম না। এখন সরকারি মেকানিজমের সমস্যা হচ্ছে, তার কাছে সব তথ্য জানা থাকে, কিন্তু সে কথাগুলো বলতে পারে না যথাসময়ে। হয় সে যতটুকু বলতে পারে ততটুকুও বলে না, অনেক কনজারভেটিভ থাকে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। দেখেন, এখানে আমাদের হামিম গ্রুপের প্রধান বড় ব্যবসায়ী একে আজাদের একটা কথা বলা দরকার। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন, আমার 40 বছরের ব্যবসায়ী জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই নাই, সরকার কিছু করছে না, আমাদেরকে অন্ধকারে রেখেছে, এরকমই কথা। আমি হুবহু কোট করছি না, সরকার তৎপর নয়, সরকার কিছু করছে না, আমরা বিপদে পড়ে যাবো, ইত্যাদি ইত্যাদি। প্রথমে একে আজাদের প্রসঙ্গে যদি একটু আসি, আজাদ ভাই, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রের পুরো ব্যাপারটা আপনার জানা আছে। আপনি বললেন 40 বছরের মধ্যে এরকম অবস্থার মধ্যে পড়ি নাই। 40 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র কি কোনো দিন
এইভাবে কোনো কথা ছাড়া, কোনো ঘোষণা ছাড়া বাংলাদেশের উপরে 37% শুল্ক আরোপ করার ঘোষণা আগে কোনো দিন দিয়েছে? কয়েকদিন পরে এটাকে 35% করেছে, এরকম ঘোষণা কোনো দিন দিয়েছে? তো এগুলো তো কোনো দিন দেয় নাই। তো আপনি 40 বছরে এরকম অবস্থার মুখোমুখি হবেন কিভাবে? সরকার কিছুই করছে না। আমি ঠিক জানি না, আজাদ ভাইয়ের পক্ষে এটা জেনে নেওয়া সম্ভব ছিল যে সরকার আসলে কি করছেন, ডক্টর ইউনূসের সরকার কি করছেন। ডক্টর ইউনূসের সরকারের যারা এই আলোচনাটা করছেন তাদের যোগ্যতা সক্ষমতা নিয়ে তো আজাদ ভাইয়ের অন্তত প্রশ্ন থাকা উচিত ছিল না। ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকার, যোগ্যতা কমিটমেন্ট নিয়ে প্রশ্ন থাকার কথা ছিল না। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অনেকেই তাকে একেবারে ভিলেন বানিয়ে ফেলেছেন। কিন্তু এই আলোচনায় আমি যে তার সক্ষমতা দেখলাম, শুধুমাত্র টেবিলের আলোচনায় নয়, তার বাইরে তার যে পরিচিতি, সেই পরিচিতির জায়গাতে তিনি যেভাবে এখানে ভূমিকা রাখলেন, তার সাথে আমার বিশেষ কোনো হৃদ্যতা নেই। আমি বহু বছর ধরে তাকে চিনি তাও নয়, কিন্তু যেটা দেখলাম, তো তাকে যেভাবে করে কথা বলা হলো, এটা তো এই সমস্ত মানুষের আসলে প্রাপ্য নয়। তারা সরকারের সঙ্গে আছেন দেখেই বাইরে থেকে এইভাবে কথা বলা হবে, এটা আমাকে খুব অবাক করেছে। আমি একজন সাংবাদিক হিসেবেও এটা আমাকে খুব অবাক করেছে। এবং তিনি কিভাবে ভূমিকা রেখেছেন এটা আমি অনেকগুলো কথা বলতে পারছি না, হয়তো কোনো একদিন বলবো। যদি কখনো বই লিখি তাহলে বিস্তারিতভাবে লিখব। ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নিজে যারা লবিস্ট নিয়োগ করে নাই, ভাই রে, এই আলোচনায় লবিস্ট নিয়োগ করে কোনো সুফল পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বাংলাদেশ, ডক্টর ইউনূসের সরকার যে কতভাবে এখানে ভূমিকা রেখেছেন, ডক্টর ইউনূস নিজে যে এর সঙ্গে কিভাবে সম্পৃক্ত ছিলেন, এটাও যদি কোনোদিন লিখি তাহলে সেটা আপনাদেরকে জানানো যাবে। এখন সেই আলোচনাগুলো জানানো যায় না। গোপন চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে 37% শুল্ক আরোপ করা হলো, এখন আলোচনা করে সমস্যার আলোচনা করে এটাকে একটা জায়গায় আনো। এখন বাংলাদেশ কি করতে পারত? বাংলাদেশ বলতে পারত আপনাদের বক্তব্য অনুযায়ী যে না, আমি কোনো 37% শুল্ক আরোপ করেছি, আমি তোমাকে পাত্তা দিই না, আমি তোমার সাথে কোনো আলোচনা করব না। তাহলে আর গোপন চুক্তিতে সাইন করতে হতো না। গোপন চুক্তি মানে কি? যে আমি তোমার সাথে আলোচনা করবো, এই আলোচনা চলাকালীন এই তথ্যগুলো, আলোচনার বিষয়গুলোকে জানানো যাবে না। জানানো যাবে না কেন? কেন জানানো যাবে না? কারণ এখানে বাইলেটারাল আলোচনা হচ্ছে, দুই দেশের সঙ্গে আলোচনা হচ্ছে, দুই দেশ একে অপরের সঙ্গে আলোচনা করছে, একই সঙ্গে অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। এক দেশকে কী সুবিধা দিচ্ছে, আরেক দেশ যাতে সেই বিষয়গুলো জানতে না পারে। ভিয়েতনামকে কী সুবিধা দিল, বাংলাদেশ যেন আলোচনায় গিয়ে বলতে না পারে যে ভিয়েতনামকে কেন এটা দিলা, আমাকে কেন এটা দিবা না। তবুও অনেক কিছু প্রকাশিত হয়েছে, কিন্তু এই যে প্রকাশ করা যাবে না, এইরকম যে একটা চুক্তি, এটা এই কারণে। তো বাংলাদেশ কি করতে পারতো? যে আলোচনা করবো না, তাহলে চুক্তিতে সাইন করতে হবে না। যেহেতু আমাকে 37% শুল্ক নিয়ে আমি টিকে থাকতে পারবো না, আমাকে আলোচনা করতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে, বাংলাদেশকে আলোচনা করতে হবে, সেই কারণেই তাকে চুক্তিও স্বাক্ষর করতে হয়েছে। সে আলোচনা করেছে। এর মধ্যে সমস্যাটা কি হলো? দেশ বিক্রি করার প্রসঙ্গ কোথায় আসলো? ধরেন বাংলাদেশ 25টি বোয়িং কিনতে চেয়েছে। বোয়িং তো, উড়োজাহাজ তো বাংলাদেশ এমনিতেই কিনতে চাই। হ্যাঁ, আচ্ছা, কেনার আলোচনা তো অনেক দিন ধরে আছে। এয়ারবাস থেকে কিনবে না বোয়িং থেকে কিনবে? যেহেতু বাংলাদেশ বিমান বহরে বোয়িংয়ের সংখ্যা বেশি, সেই কারণে সব বিশেষজ্ঞরাই বলেন একই রকমের উড়োজাহাজ যদি থাকে তাহলে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে লোকজন, পাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সব একরকম থাকলে তুলনামূলকভাবে খরচ কম হয়। এটা অন্য হিসাব আছে, আমি বিস্তারিত বলছি না। তো সেই কারণে বোয়িং কেনার কথা বলা হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা, বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে পারেন কোথায়? প্রশ্ন তুলতে পারেন আমাদের যে এয়ারক্রাফট আছে, আমাদের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেটা কতটা সঠিকভাবে চলছে, এবং এই যে আমরা 25টা উড়োজাহাজ কিনবো, এটা আমরা কতখানি ঠিকমতো ব্যবহার করতে পারবো, সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে। কিন্তু বিমান কিনতে চাইলেও এত টাকা দিয়ে কিনবে? আমরা কি জানি না যে পৃথিবীর কোন দেশ কতগুলো বিমান কিনছে, কতগুলো অর্ডার দিয়েছে? ভিয়েতনাম 100টা, ইন্দোনেশিয়া 50টা, চায়না কয়েকশো, ভারত সম্ভবত 100টা। বাংলাদেশ যে 25টি বোয়িং কিনতে চায়, উড়োজাহাজ কিনতে চায়, এটা বাংলাদেশের হাতে পেতে 10 থেকে 15 বছর লাগবে। পর্যায়ক্রমে পাবে, একবারে পুরো টাকা দিতে হবে না। বাংলাদেশ বিমান কিনে যদি, উড়োজাহাজ কিনে যদি ঠিকমতো চালাতে পারে, তাহলে তো এই জায়গাটাতে কোনো সমস্যার কোনো কারণ দেখি না। তাহলে কিনলে সমস্যা কী?
গম কিনবে এখান থেকে, তাহলে সমস্যা কী? সয়াবিন কিনবে এখান থেকে, তাহলে সমস্যা কী? যেমন আজকে আজকে 31 জুলাই, এখনও 31শে জুলাই, আজকে পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকজন ব্যবসায়ী এখানে আছেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন মতো রপ্তানি করে, $2 বিলিয়ন মতো আমদানি করে। যুক্তরাষ্ট্রের চাওয়া যে এই গ্যাপটা কমাতে হবে, তো বাংলাদেশ সেটা চেষ্টা করছে, সেটা কমাতে গম কিনছে এখান থেকে। বাংলাদেশ চেষ্টা করছে সয়াবিন, ওই যে সয়াবিন কিনবে এখান থেকে। সয়াবিনের একজন ব্যবসায়ী আজকে মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, তার সঙ্গে আমার কথা হচ্ছিল যে এখান থেকে সয়াবিন ইম্পোর্ট করবেন এরকম $130 মিলিয়ন একটা চুক্তি হয়েছে। কটন আমদানি করবেন এরকম সব মিলিয়ে 12-24-7 প্রায় $30-35 মিলিয়ন কটন আমদানি করবে বাংলাদেশ, এরকম চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি ব্যবসায়ীরা, প্রাইভেট সেক্টর। তো সেই ডেফিসিটটা কমানোর একটা চেষ্টা করা হচ্ছে। তো সেই কারণেই এগুলো এক ধরনের ইতিবাচক অবস্থা তৈরি হয়েছে। তো সেরকম একটা জায়গার থেকে সরকার চেষ্টা করে মোটামুটিভাবে আপনারা কেউই বলতে পারবেন না যে সরকার ব্যর্থ হলো। ভারতের এত কিছু, এত প্রভাব, এত লোকজন, সেখানে 25% আর সেখানে বাংলাদেশ সেখানে 20%-এর মধ্যে থাকলো। এটাকে আমি জানি না আমরা কিভাবে চিহ্নিত করব। আমি যেহেতু সরকারের অংশ, সেই কারণে আমি খুব বড়ভাবে খুশি সেটা বলছি না। যেমন বাণিজ্য উপদেষ্টা আজকেও বলছিলেন, কথা হচ্ছিল যে 20% আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের ডিলটা হয়তো আরেকটু কমবে, 20%-এর নিচেই থাকবে। এই কারণে তাকে আমার কাছে মনে হয়েছে যে তিনি খুব খুশি নন। একই রকমভাবে ডক্টর খলিল সহ বাংলাদেশ টিমে যারা ছিলেন তারা কেউই নয়। বাংলাদেশের দূতাবাস, যেমন বলা হয় যে দূতাবাস কোনো কাজ করে না, কিন্তু বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাস এই পুরো আলোচনার পুরো বিষয়গুলো কোঅর্ডিনেট করেছে, মিটিংয়ের আয়োজন করেছে। বাংলাদেশ যে সমস্ত জায়গাতে মিটিং করেছে এই গত কিছু দিনে, পৃথিবীর বহু দেশ সেটা করতে পারেনি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, মন্ত্রী পদমর্যাদার যিনি, তার সঙ্গে বহু দেশ মিটিং করতে পারেনি, কিন্তু বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনার দিন একদিন মিটিং করেছে, 45 মিনিট কথা বলেছে তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা। আরও বহু জায়গাতে মিটিং করেছে, ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছে, সরকারের গুরুত্বপূর্ণ লোকজনের সঙ্গে মিটিং করেছে। এই পুরো বিষয়টি সমন্বয় করেছে বাংলাদেশের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। তো সরকার কিছুই করছে না, লবিস্ট নিয়োগ করলো না, ব্যবসায়ীদের অন্ধকারে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যে আলোচনা হলো। আমি আবারও বলছি, সমালোচনা কোনো খারাপ কিছু নয়, সেটা যে কোনো সরকার হোক। ডক্টর ইউনূসের সরকারেরও সমালোচনা করা যাবে, ডক্টর ইউনূস নিজেও বলেছেন সেই সমালোচনা করা যাবে, কিন্তু কাজগুলো কিভাবে হচ্ছে, সরকার কি করছে, যেহেতু সরকারের জায়গা থেকে সব কিছু প্রকাশ করা যায় না, আলোচনা চলার সময় কোনো কিছু প্রকাশ করা যায় না, সেই কারণে যারা এই যে গণমাধ্যমে কথা বললেন সরকার অন্ধকারে রেখেছে, সরকার কাজ করছে না, আমরা বিপদে আছি, 40 বছরে এরকম অবস্থার মুখোমুখি হই নাই, ইত্যাদি ইত্যাদি, আপনারা যারা সরকার ফেল করলো, সরকার পারল না বলার জন্য বসেছিলেন, তারা যা করলেন, আবারও বলি সরকারের সমালোচনা খারাপ কিছু নয়, কিন্তু সরকার যে কাজ করছে সেটা জানতে পারতেন অন্তত আপনারা যারা ব্যবসায়ী, আপনারা যারা বিশেষজ্ঞ, তারা জানতে পারতেন। তারাও না জেনে সমালোচনা করেছেন, যেটা আমার কাছে মনে হলো যে এটা ঠিক সুবিচার করা হলো না। দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি সচিব মাহবুবুর রহমান, অসম্ভব দক্ষ একজন সচিব। আমি এইরকম সচিব A to Z এই ট্যারিফ ইস্যুর প্রতিটা বিষয় তিনি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, বোঝেন, এবং যেটা দর কষাকষির টেবিলে যেভাবে তিনি কথা বলতে পারেন, যেভাবে তিনি যুক্তি দিতে পারেন, এটা অসাধারণ। এনবিআরের কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, কথা বলেছেন, তথ্য দিয়ে সহায়তা করেছেন, এগুলো তো অসাধারণ ছিল। হ্যাঁ, আরও অনেক ভালো হতে পারতো সরকারি মেকানিজম, আরও অনেক আলোচনা করা যেতে পারতো, অনেক কিছুই হতে পারতো। ঠিক আছে, অনেক কিছু হয়তো সরকারের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সরকার কিছুই করে নাই, কিছুই করছে না। একজন মানুষ জীবন দিয়ে কাজ করছে, আর আমরা সাংবাদিক হয়ে আমি যদি বলি যে থেকে কিছুই করছে না, আপনি বিশেষজ্ঞ হয়ে আপনি যদি বলেন যে কিছুই করছে না, আপনি অর্থনীতিবিদ হয়ে যদি বলেন যে তার সক্ষমতা নাই,
বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। একজন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বা একজন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যে কোনো দেশের জন্য সম্পদ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে পারফরমেন্স আমি আলোচনার টেবিলে এবং তার বাইরে বিভিন্ন জায়গাতে নিজের চোখে দেখলাম, এটা যে কোনো দেশের জন্য গর্বের ব্যাপার। সমালোচনা করেন, যে কারো সমালোচনা করেন, কিন্তু যার যে কাজ এবং তিনি যে কাজটি করছেন আন্তরিকতা দিয়ে করছেন, সেটা সম্ভবত আমাদের বলা দরকার। বহু কিছু থাকলো, বলা গেল না, দেখলাম, জানলাম, তথ্য থাকলো, নিশ্চয়ই এখনও সমালোচনা করা হবে। সেগুলোর যে সব জবাব দিব তা নয়, দেখব, কখনো যদি লেখার সুযোগ আছে সেটা লিখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের ব্যবসায়ীদের উত্তরোত্তর আরও সাফল্য আসুক, রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বৃদ্ধি পাক, এবং সেই জায়গাটাতে বলে রাখি, দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটনে অবস্থান করছি, আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোনো রকমের সাহায্য, সহায়তা, তথ্য চেয়ে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন। তিনি একজন সাধারণ নাগরিক হন, তিনি একজন ব্যবসায়ী হন, যেই হন না কেন, আমরা এটা দেওয়ার জন্য একেবারে সর্বতোভাবে প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন।